বিকাল ৩টার দিকে জিয়াকে আইসিইউ থেকে বেডে শিফট করা হয়েছে। ওর অবস্থার এখন উন্নতি হয়েছে। শরীর থেকে প্রচুর পরিমাণ রক্ত বের হয়ে গিয়েছিল। পরে নতুন ২ ব্যাগ রক্ত ভরা হয়েছে। জিয়া এখন সম্পূর্ণ সুস্থ, তবে ওর হাতে ক্যানেলা লাগান রয়েছে, স্যালাইন চলছে। ডলি বেগম বাসায় গিয়েছে দুপুরের খাবার রান্না করে বাড়ি থেকে নিয়ে আসার জন্য, কিন্তু ইরফান সাহেব এখনও উপস্থিত। জিয়া ক্যানেলা লাগান হাত বেডে রেখে মাথার উপর উঁচু বালিশ দিয়ে শটান হয়ে শুয়ে আছে। তখনই হঠাৎ দরজায় শব্দ হয়। জিয়া তাকিয়ে দেখে কে এসেছে। ইরফান সাহেব সেখানে উপস্থিত থাকার সুবাদে উনিও তাকায়। হয়তো তারা মনে করে ডলি বেগম বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে এসেছে, কিন্তু তাতে ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করে সেখানে উপস্থিত হয় আদ্রিয়ান। আদ্রিয়ানকে দেখে জিয়াসহ ইরফান সাহেব অবাক হয়ে যায়। আদ্রিয়ান কি তার সুস্থতার খবর শুনে তাকে দেখতে এসেছে? জিয়া তার অসুস্থ হয়ে যাওয়ার নাটক বাড়িয়ে দেয়, যাতে আদ্রিয়ানের সিম্পাথি লাভ করা হয়। জিয়া অসুস্থ কণ্ঠে ধীর ধীর বলে, আদ্রিয়ান, তুমি এসেছো আমার সাথে দেখা করতে? আদ্রিয়ান, তুমি জানো আমি তোমায় কত মিস করেছি। আই মিস ইউ আদ্রিয়ান। আদ্রিয়ান জিয়ার কথা শুনল। অসুস্থ হয়ে মারা যাবে, তবুও এই মেয়ের ন্যাকামি কমবে না, বিরক্তিকর। আদ্রিয়ান এগিয়ে যায় জিয়ার কাছে। এরপর যথেষ্ট ভদ্রতা বজায় রাখতে জিজ্ঞেস করে, জিয়া, তুমি কেমন আছো? শরীর সুস্থ হয়েছে তোমার? ডক্টর কি বলেছে, কবে ডিসচার্জ করবে? আদ্রিয়ান কি জিয়ার জন্য চিন্তা করছে? তবে কি জিয়ার পরিকল্পনা সফল হয়েছে? জিয়া হাতে ক্যানেলা লাগান হাত বিছানা থেকে উঠিয়ে একটু এগিয়ে গিয়ে পাশে থাকা আদ্রিয়ানকে জড়িয়ে ধরার চেষ্টা করে, কিন্তু আদ্রিয়ান তার আগেই জিয়ার হাত ধরে ফেলে আর কর্কশ কণ্ঠে বলে, জিয়া, অসুস্থ হয়ে মারা যাবে, তুমি বেহায়া হওয়া ছাড়বে না, তাই না? তোমাকে এখানে জড়িয়ে ধরতে বা ভালোবাসা বিনিময় করতে আসিনি আমি, শুধু কয়েকটা প্রশ্নের উত্তর জানতে এসেছি। আদ্রিয়ানের কণ্ঠ শুনে জিয়া থমকে যায়। এখনও আদ্রিয়ানের মন তার উপর দুর্বল হয়নি। জিয়া বলে, কি প্রশ্নের উত্তর জানতে চাও তুমি আদ্রিয়ান? আদ্রিয়ান একবার ঘুরে ইরফান সাহেবের দিকে তাকায়। উনি আজ চুপচাপ বসে আছেন। হাসপাতালে আদ্রিয়ানকে দেখে কোনো প্রকার হটকারিতা বা বাজে মন্তব্য করছেন না। কাল মিরাজ সাহেবের কথায় বেশ ভয় পেয়ে আছেন, কারণ উনি জানেন আদ্রিয়ানের যদি কোনো ক্ষতি উনি করতে যান, তবে তার ক্ষতিপূরণ তাকেও দিতে হবে। ব্যবসায় মিরাজ সাহেব আর উনি আর পার্টনার, তা শুধু তা নয়, তার হাসপাতাল সহ অন্যান্য ব্যবসার সবচেয়ে বড় শেয়ার হোল্ডার হলেন মিরাজ সাহেব। যদি উনি ইরফান সাহেবের সাথে সমস্ত চুক্তি শেষ করে দেন, তবে ইরফান সাহেব পথের ভিখারি হয়ে যাবে। আদ্রিয়ান ইরফান সাহেবের দিকে তাকিয়ে বলে, ইরফান সাহেব, আপনি কি 5 মিনিটের জন্য বাহিরে যেতে পারবেন? আমার জিয়ার সাথে একান্তে কিছু কথা বলার আছে। আদ্রিয়ানের কথা শুনে ইরফান সাহেব কোনো প্রতিবাদ করলেন না, বরং চুপচাপ চলে যায় কেবিনের বাহিরে। জিয়া আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে, আদ্রিয়ান, তুমি আব্বুকে বাহিরে যেতে কেন বললে? কারণ আমি তোমার মতো এমন নির্লজ্জা না, তার জন্য। বড় গুরুজনের সামনে কি কথা বলতে হবে তার বোধ আমার আছে। জিয়া হয়তো আদ্রিয়ানের কথার মানে বুঝতে পারল না। সে অবাক হয়ে বলে উঠল, মানে? পকেট থেকে এক চিরকুট বের করে আদ্রিয়ান জিয়ার হাতে ধরিয়ে দেয়। জিয়ার হাতে ধরিয়ে দেওয়া কাগজ যে চিরকুট না, বরং তার লেখা সুইসাইড নোট, তা বুঝতে দেরি হয় না জিয়ার। আদ্রিয়ান জিয়ার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে, এরপর ধমকে সুরে বলে ওঠে, এই সুইসাইড নোটের মানে কি জিয়া? তুমি এখানে কি লিখেছ? তোমার সাথে আমার প্রেমের সম্পর্ক? কবে কখন আমি তোমাকে ভালোবাসি বলেছি? আর কি লিখেছ? আমার সাথে তোমার রিলেশনও ছিল? আর ইউ আউট অফ ইয়োর মাইন্ড? তোমায় আজ অবধি আমি কখন ছুঁয়ে দেখেছি, টাচ করেছি তোমায় আমি? তুমি নিজ থেকে সবসময় বেহায়ার মতো আমার সাথে চিপকে থাকবে, জড়িয়ে ধরবে। আমি তোমাকে শুরু থেকেই বাধা দিয়ে এসেছি এইসব করতে। গুনে গুনে 14টা থাপ্পড় অবধি দিয়েছিলাম, তবুও কি তোমার শিক্ষা হয়নি? আর কতটা বেহায়া আর নির্লজ্জা হবে তুমি? একটা থাপ্পড় দিয়ে না 32 দাঁত দিব আমি তোমার, জিয়া। ফাইজলামি করো তুমি আমার সাথে? একজন ডক্টর হয়ে তুমি ফিজিক্যাল রিলেশনের মানে বুঝো না? এইটাকে বিশ্বাস করার মতো বাধা? আর জড়িয়ে বা কিস কি আমি তোমাকে করেছিলাম? এই কিস করার জন্যই যে তুমি 14টা থাপ্পড় খেয়েছিল, তা কি তুমি ভুলে গেছো? অবশ্য তুমি ভুলে গেলে আমি তোমাকে মনে করিয়ে দিতে পারি, অসম্ভব কিছু না। আদ্রিয়ান জিয়াকে অপমান করে কথা বলছে, যা জিয়া সহ্য করতে পারে না। জিয়াও রাগী কণ্ঠে বলে, আদ্রিয়ান, তুমি কিন্তু আমাকে অপমান করছো। তুমি কেন বুঝো না যে আমি তোমাকে ভালোবাসি? আই লাভ ইউ আদ্রিয়ান, আই রিয়েলি লাভ ইউ। জিয়ার কথার বিপরীতে আদ্রিয়ান উত্তর দেয়, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না জিয়া। আই ডোন্ট লাভ ইউ জিয়া। তুমি কেন বোঝো না আমি তোমাকে ভালোবাসি না? তাছাড়া আমি বিবাহিত, আমার বউ আছে। ঘরে বউ রেখে অন্য নারীর সাথে পরকীয়া করতে পারবো না আমি জিয়া। আদ্রিয়ানের কথা শুনে জিয়া তার হাত ধরে কান্না মিশ্রিত কণ্ঠে অনুরোধ করে বলে ওঠে, না, তুমি আমার ছাড়া অন্য কারো হতে পারবে না। তুমি শুধু আমার। শুধু একবার তুমি আমায় ভালোবেসে দেখো, অন্তত চেষ্টা করো আমায় ভালোবাসার। আমি তোমাকে ভালোবাসি আদ্রিয়ান। জিয়ার ধরে রাখা হাত আদ্রিয়ান এক ঝটকায় সরিয়ে দিয়ে স্পষ্ট ভাষায় বলে,
আমার দ্বারা তোমাকে কখন ভালোবাসা সম্ভব নয় জিয়া। এই হৃদয় জুড়ে শুধুমাত্র আমার স্ত্রীর মালিহার অবস্থান রয়েছে, সেখানে অন্য নারীর প্রবেশ নিষেধ। তোমার প্রতি আমার মনে কোনো ভালোবাসার অনুভূতি কখন ছিল না, আর না ভবিষ্যতে হবে। তোমার সাথে আমার এইটাই শেষ দেখা। এরপর থেকে আমার জীবনে তোমার ছায়া অবধি আমি দেখতে চাই না জিয়া। জিয়া কান্না করতে করতে বলে, না আদ্রিয়ান, আমায় ছেড়ে যেও না তুমি। আমি তোমাকে ছাড়া বাঁচব না আদ্রিয়ান। জিয়ার কথা হয়তো আদ্রিয়ান শুনল না। সে বলল, বিদায় জিয়া, শেষবারের মতো বিদায়। আদ্রিয়ান বিদায় শব্দটা উচ্চারণ করে জিয়ার থেকে দূরে সরে আসে। এরপর পা বাড়ায় কেবিন থেকে বের হয়ে যাওয়ার জন্য। আদ্রিয়ানকে যেতে দেখে জিয়া পিছন থেকে প্রতিশোধ পরায়ণ হয়ে বলে ওঠে, আদ্রিয়ান, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তবে কিন্তু আমি এই সুইসাইড নোট পুলিশের কাছে দিয়ে দিব। তোমার কিন্তু জেল হবে, কেরিয়ার ধ্বংস হয়ে যাবে, তোমার ডক্টরি লাইসেন্স বাতিল হয়ে যাবে আদ্রিয়ান। জিয়ার কথা শুনে আদ্রিয়ান থামে, কিন্তু পিছনে ফিরে তাকায় না। জিয়ার মুখ দেখার ইচ্ছা তার আর নাই। আদ্রিয়ান বলে, জিয়া, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আমার বিরুদ্ধে মামলা করো বা অথবা আমায় জেলে দাও, কিন্তু আমি কখন তোমায় ভালোবাস না, অসম্ভব। আর আমি যদি ধ্বংস হয় তবে তুমি হয়ে যাবে ভিখারি, কারণ আমার মামার পরিচয় হয়তো তুমি ভুলে যাচ্ছ। তোমাদের ব্যবসা থেকে যদি আমার মামা সরে দাঁড়ায় তবে কিন্তু তোমার বাবা আর তোমার কেরিয়ার সহ মান সম্মান টাকা পয়সা সব শেষ হয়ে যাবে। আশা করি আমার কথা মানে তুমি বুঝতে পারছো। এক মুহূর্ত আদ্রিয়ান আর সেখানে দাঁড়ালো না, বড় বড় পা ফেলে বের হয়ে আসে তাই কেবিন থেকে। জিয়ার মুখ থেকে কোনো কথা শোনার ইচ্ছা বা আগ্রহ তার আর নাই। তাছাড়া রাত হয়ে গেছে, মেঘ এখন একা বাসায়, হয়তো ভয় পেতে পারে, তাই দ্রুত বাসায় ফিরে যাওয়া উচিত। আদ্রিয়ান চলে যাওয়ার পর জিয়া তার হাত দিয়ে বিছানায় ঘুষি মারে। মূলত তার রাগ কম করার চেষ্টা করছে সে। হাতে ক্যানেলা থাকায় জোরে ঘুষি দেওয়ায় হাত থেকে এক বিন্দু রক্ত বের হলো, যদিও তা খুব সামান্য পরিমাণ। জিয়ার শরীরে থাকা রাগ আর জেদ থেকে কম। রাত ৯টা, তখন আদ্রিয়ান বাসায় ফিরে আসে। বাড়ির মেইন গেট অতিক্রম করে গাড়ি এসে থামে বাগানের মাঝে এক সরু রাস্তায়। ড্রাইভার সহ বাড়ির অন্য গার্ড সকলে বড়দিন উপলক্ষে ছুটিতে তাদের বাসায় গিয়েছে, তাই আজ গাড়ি নিচ থেকে ড্রাইভ করে বাসায় ফিরে এসেছে আদ্রিয়ান। গাড়ি পার্ক করে বাসার সদর দরজা দিয়ে প্রবেশ করে আদ্রিয়ান। তবে অদ্ভুত বিষয় হলো সারা বাড়ি খুটখুটে অন্ধকার, কোথাও আলোর রোশনি বা ঝলক অবধি দেখা যায় না। আদ্রিয়ান অবাক হয়, রাত ৯টা বাজে তবুও বাড়িতে লাইট জ্বালানো হয়নি কেন? রাস্তায় আসার সময় সকল বাসায় কারেন্ট দেখে এসেছে, আর যদি কারেন্ট না থাকবে তবে জেনারেটর অন করেনি কেন? আর মেঘ কোথায়? এই অন্ধকারে কি একা একা রুমে বসে আছে? কোনো বিপদ হলো না হতো। আজ বাড়ির সিকিউরিটি গার্ড সহ সকলে ছুটিতে। আদ্রিয়ান জোরে শব্দ করে ডাকে, মেঘ, মেঘ, কোথায় তুমি? মেঘ। আদ্রিয়ান ২ থেকে ৩ বার ডাক দিল, কিন্তু কোনো প্রকার সাড়া শব্দ শোনা যাচ্ছে না। আদ্রিয়ানের ভয় বাড়ল, সত্যি কি মেঘের কোনো বিপদ হলো? আদ্রিয়ান যখন মেঘের সাড়া শব্দ না পেয়ে মেঘের রুমের দিকে যাওয়ার উদ্দেশ্য পা বাড়ায়, তখন হঠাৎ সিঁড়ির দিকে কারো হেঁটে আসার পায়ের শব্দ শোনা যায়। আদ্রিয়ান তাকায় সামনের দিকে। প্রজ্বলিত মোমবাতি হাতে নিয়ে ধীর পায়ে ১ পা ২ পা করে এগিয়ে আসছে এক রমণী। কৃত্রিম মোমবাতির আলোয় তার অরুরাঙা আখিপল্লব জ্বলজ্বল করে ওঠে। অন্ধকার আর মৃদু আলোর সংমিশ্রণে চারপাশে এক মোহনীয় পরিবেশ বিরাজ করছে। রক্তকমল ভয়ার্ত ঠোঁটজোড়া ঝলমলে আলোয় চিকচিক করে ওঠে। আদ্রিয়ান থমকে যায়, তার হার্টবিট তীব্র গতিতে ছুটছে। কিছুক্ষণ আগে যে আদ্রিয়ানের চোখে ভয়, আবেগ আর উৎকণ্ঠা ছিল, এখন তার শীতল আর শান্ত চাহনিতে পরিণত হয়েছে। তার দৃষ্টি মুগ্ধ থেকে মুগ্ধ হয়ে মেঘের চোখের মায়ায় বিভোর হয়ে গেছে। সিঁড়ি দিয়ে ধীর পায়ে হেঁটে এগিয়ে আসে মেঘ। ঘর অন্ধকার থাকায় মোমবাতি জ্বালিয়ে রেখেছে। আজ রাত ৬টার সময় কারেন্ট চলে গেছে, এখনও আসেনি। অথচ আশেপাশের বাসায় কারেন্ট আছে, শুধু তাদের বাসায় নাই। অন্ধকারে মেঘের ভীষণ ভয় করে। তাছাড়া বাসায় কেউ ছিল না, আদ্রিয়ানও না। তাই মেঘ তার রুমে ফোনের ফ্ল্যাশলাইট অন করে বসেছিল। এখন আদ্রিয়ানের ডাক শুনে নিচে নেমে এসেছে। মেঘ আদ্রিয়ানকে দেখে স্বস্তি পায়। এরপর তার দিকে এগিয়ে এসে বলে, আদ্রিয়ান স্যার, আপনি চলে এসেছেন। কোথায় ছিলেন আপনি? বাসায় কারেন্ট নাই, অন্ধকারে থাকতে আমার ভয় করছিল। মেঘের বলা কথা হয়তো আদ্রিয়ানের কানে পৌঁছায় না, কারণ সে এখন মেঘের দিকে তাকিয়ে আছে। কাছ থেকে মেঘকে দেখে আরও অধিক সুন্দর লাগছে। আদ্রিয়ান কোনো কথা বলছে না দেখে মেঘ তাকে হাত দিয়ে ধাক্কা দিয়ে আবার ডাক দেয়, আদ্রিয়ান স্যার, শুনছেন আপনি? কি হয়েছে আপনার? কথা বলছেন না কেন? আদ্রিয়ান স্যার। মেঘের পরের বারের ডাক আদ্রিয়ান শুনল। সে হুঁশ থেকে ফিরে এসে মেঘকে তার নিকটে দেখে চমকে উঠল। আদ্রিয়ান বলে, মেঘ, তুমি? আর সারা রাত অন্ধকার কেন? ৬টার সময় কারেন্ট চলে গেছে, কিন্তু এখন আসেনি। কারেন্ট চলে গেছে, তুমি জেনারেটর অন করনি?
না, জেনারেটর কোথায় লাগান তা আমি জানি না। ওহ, আসলে বাসায় সাধারণ কখন কারেন্ট যায় না, তাই হয়তো খুব বেশি জেনারেটর অন করা হয়নি। বাড়ির বাহিরে দেয়ালের সাথে জেনারেটর লাগান। তুমি এখানে থাকো, আমি জেনারেটর অন করে আসছি। ওকে। আদ্রিয়ান মেঘের হাত থেকে মোমবাতি নিয়ে নেয়, কিন্তু অন্ধকারে মেঘ একা দাঁড়িয়ে থাকবে বলে জিজ্ঞেস করে, মেঘ, তুমি কি অন্ধকারে একা থাকতে ভয় পাবে? একটু। আচ্ছা, তবে চলো আমার সাথে। তুমি মোমবাতি ধরবে আর আমি জেনারেটর অন করব। চলুন। মেঘ আর আদ্রিয়ান দুইজনের ড্রয়িং রুম থেকে বের হয়ে বাড়ির বাহিরে যায়। আদ্রিয়ান সামনে আর মেঘ পিছনে মোমবাতি হাতে নিয়ে। বাড়ির পিছনের সাইডে জেনারেটর লাগান, খুব উঁচুতে না, তাই আদ্রিয়ান হাত দিয়ে নাগাল পেয়ে যায়। আদ্রিয়ান হাত দিয়ে জেনারেটর বাক্স চেক করে দেখে জেনারেটরের প্রধান লাইন তার ছিঁড়ে গেছে। এখন আর জেনারেটর জ্বালান সম্ভব হবে না। আদ্রিয়ান বলে, মেঘ, জেনারেটর তার ছিঁড়ে গেছে, এখন আর জেনারেটর জ্বালান সম্ভব না। কারেন্ট না আসা অবধি অপেক্ষা করতে হবে। কি বলেন? কারেন্ট কখন আসবে তার ঠিক নাই। যদি আজ সারা রাত না আসে তবে কি আমরা অন্ধকারে বসে থাকব? এখন আর কি করার? তবে চিন্তা করো না, কারেন্ট খুব শীঘ্রই চলে আসবে। আমেরিকায় সাধারণ কোনো জটিল সমস্যা না হলে কারেন্ট আসতে খুব বেশি দেরি হয় না। অপেক্ষা করা ছাড়া আর কি করব? মেঘ আর আদ্রিয়ান বাড়ির ভিতরে চলে আসে। হাতে থাকা মোমবাতি প্রায় গলে শেষ হয়ে যাচ্ছে। মেঘের রুমে আরও কিছু মোম ছিল, যা আবিহা আগে কিনে রেখেছিল। যদি রাতে হঠাৎ করে কারেন্ট চলে যায় তবে পড়াশোনা করতে যেন মেঘের অসুবিধা না হয়। মেঘ সেই মোমবাতি নিয়ে আসে, এরপর টেবিলে সুন্দর করে সাজিয়ে দেয়। আদ্রিয়ানকে উদ্দেশ্য করে মেঘ বলে, আদ্রিয়ান স্যার, আপনার কি ক্ষুধা লাগছে? খাবার কি গরম করে নিয়ে আসবো? ওকে, নিয়ে আসো। কাল যেহেতু নাই তাই তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়লে হবে। আচ্ছা, আপনি বসুন, আমি খাবার গরম করে নিয়ে আসছি। ওকে। মেঘ খাবার গরম করতে রান্নাঘরে চলে যায়, টেবিল থেকে এক মোমবাতি তার হাতে নিয়ে। আদ্রিয়ান রান্নাঘরে মেঘের দিকে তাকিয়ে দেখছিল কি সুন্দর গিন্নির মতো রান্না করছে। একটু পর মেঘ বিরিয়ানি গরম করে নিয়ে আসে, এরপর টেবিলে সাজিয়ে রাখে। চারপাশে মোমবাতির নিভু নিভু আলো, তার মধ্যে আদ্রিয়ান আর মেঘ খাবার খাচ্ছে, যেন এক প্রকার ক্যান্ডেলাইট ডিনার মতো। কারেন্ট গিয়ে বেশ ভালো হয়েছে, মেঘের সাথে সে সুন্দর সময় কাটাতে পারছে। আদ্রিয়ান বলে, মেঘ, কি সুন্দর মোমবাতির আলোয় খাবার খাচ্ছি, বিষয়টা সুন্দর না? বেশ সুন্দর, আমারও এভাবে খাবার খেতে ভালো লাগছে। মনে হচ্ছে যেন আমরা ডেটে এসেছি, তাই না? ডেট? তুমি আর আমি একসাথে ডেটে এসেছি, কিন্তু আমি সাথে ডেটে কেন যাব? আমি তোমার সাথেই ডেটে যাব।